ওয়েলকাম টু চার্টেজ। আই এম প্রপডেক্স ট্রেডার অর্ক। তো আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে মুভিং অ্যাভারেজের সম্পর্কে পড়ছি। ঠিক আছে, প্রথমে আমরা মুভিং অ্যাভারেজ কী, কীভাবে তৈরি হয়, তারপর সিম্পল মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, ভলিউম ওয়েটেজ মুভিং অ্যাভারেজ, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে পড়েছি। তারপরে আমরা আগের দিন দেখেছি যে ডেইলি টাইম ফ্রেমের মধ্যে কোন কোন মুভিং অ্যাভারেজ কীভাবে কাজ করে। যেমন ওখানে দেখেছিলাম 5 মুভিং অ্যাভারেজ স্টপ লস হিসাবে খুব ভালো কাজ করে। 10, 20, 50 এগুলোকে আমরা সুইং বা পজিশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি। 50 এবং 200 মুভিং অ্যাভারেজ এগুলো আমাদের ডাইরেকশান দেখার জন্য এবং বুলিশ এবং বেয়ারিশ যে মোমেন্টাম বা একটা ট্রেন্ড সেটাকে আইডেন্টিফিকেশানের জন্য কাজ করে। ঠিক আছে, তো আজকে আমরা দেখব যে মাল্টিপল মুভিং অ্যাভারেজ একটা চার্টের মধ্যে কিভাবে ইউজ করা যায়, বা একটা চার্টের মধ্যে আমরা যখন ইউজ করব তখন পিকচার পারফেক্ট মাল্টিপল মুভিং অ্যাভারেজ কোনগুলো নেওয়া উচিত। ঠিক আছে, সেগুলো আমরা দেখব। এখানে আমাদের অনেকগুলো এক্সাম্পল দেখতে পাচ্ছি, একটু দেখি যে some techniques of trend that determines involve more than one moving average. ঠিক আছে, signal given by a shorter term moving average crossing over or below a longer one. আজকে এই ক্রস ওভার সম্পর্কেও কিন্তু ভালোভাবে পড়বো এবং আজকে আমরা কিন্তু একটু প্র্যাকটিক্যাল ক্লাসও আজ থেকে শুরু করব। ঠিক আছে, মুভিং অ্যাভারেজের। ঠিক আছে, এই ক্রস ওভার জিনিসটা কি সেটাও কিন্তু আমরা দেখব। এ প্রসিজিওর has advantage of smoothing the data twice which reduce the possibility of whipsaw. ঠিক আছে, মানে মার্কেটের মধ্যে ফেক আউট বা ফেক সিগনালের চান্সটা কমিয়ে দেয়। ফলে কি হয়, দে হ্যাভ টেকেন প্লেস। কীভাবে সেটা হয় সেটা আমরা দেখব। তো আমরা প্রধানত ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এই 10 EMA 20 EMA এটার যে কম্বিনেশন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং 50 EMA এবং 200 EMA এখানে মুভিং অ্যাভারেজ 101 যারা রাইটার তারা এখানে SMA ইউজ করেছে, আমরা কিন্তু এখানে EMA ইউজ করব। ঠিক আছে, এই দুটো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আর কি আছে, 5-এর সাথে 20, 5 ডে EMA এর সাথে 50 ডে SMA, এই ধরনের কম্বিনেশানগুলো কিন্তু আপনারা করতে পারেন। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটাকে আপনারা ব্যাক টেস্ট করে দেখতে হবে। 5 ডে 20 ডে, 5 ডে EMA এর সাথে 50 ডে SMA, 10 ডে EMA এর সাথে 20 ডে EMA, 10 এর সাথে 50, 15-এর সঙ্গে 30, 15-এর সঙ্গে 150। এটা কিন্তু আর একটা কিন্তু ডেডলি কম্বিনেশান। 15 ডে EMA এর সাথে 150 ডে EMA, তার থেকেও ডেডলি, এটার থেকেও বেশি আমি ডেডলি কম্বিনেশান বলবো, সেটা হলো এই 10 ডে SMA সাথে 200 ডে SMA। 200-এর উপরে এবং 10-এর উপরে আছে, এখানে কিন্তু একটা সুইং, একদম শর্ট সুইং প্লে কিন্তু করা যেতে পারে। কিন্তু আমরা মেনলি এখানকার মধ্যে পড়বো কোনটা সম্পর্কে, ওই প্রথম একটা যেটা আমরা বললাম 10, 20 এবং 50, 200। আমাদের কাছে কিন্তু এই চারটে, এবং আমরা আরেকটা দেখব যে এই চারটেকে একসাথে প্লেস করে যে কি করে 4 কম্বিনেশন অফ 4 কীভাবে বানানো যায়। ঠিক আছে, এবং ক্রসিং ওভার বা ক্রস ওভার, মুভিং অ্যাভারেজ ক্রস ওভার, এই জিনিসটা কি সেটাও কিন্তু আমরা আজকে পড়ব। ঠিক আছে, তো আজ থেকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস মুভিং অ্যাভারেজের প্র্যাকটিক্যাল ক্লাসের দিকে যাই। ঠিক আছে, সেখানে গিয়ে আমরা ইন ডিটেলস খুব ভালো করে আলোচনা করব যে কীভাবে মুভিং অ্যাভারেজ কাজ করে। আমরা নিফটির চার্টে দেখব। নিফটির চার্টের মধ্যে আমরা কিভাবে একটা মুভিং অ্যাভারেজকে প্লেস করব। ঠিক আছে, এটাকে আমরা এখনকার মতো ডিলিট করলাম। তো আমরা এই ধরনের একটা ক্লিন চার্ট পাবো। এখানকার মধ্যে এই যে ইন্ডিকেটর সেক্টর আছে, এই ইন্ডিকেটরে গিয়ে আমরা সার্চ করব মুভিং অ্যাভারেজ ফর অল টাইম ফ্রেম। শুধুমাত্র মুভিং অ্যাভারেজকে আমরা সিলেক্ট করব না, কারণটা আমি পরে বলছি। মুভিং অ্যাভারেজ MOVING, মুভিং, এই যে আমি এখানে কিন্তু স্টার দেওয়া আছে বলে একদম প্রথমেই চলে এলো, তা না হলে আপনারা কিন্তু এই জিনিসটিকে সার্চ করবেন, মুভিং অ্যাভারেজ ফর অল টাইম ফ্রেম। এটা কার লেভেল আপ টুলসের দ্বারা তৈরি, আর আজকে 2025-এর ডিসেম্বরে এখানে
3.6K এখানে কিন্তু স্টার্ট করা আছে, ঠিক আছে। এটা আরও ইন ফিউচার যদি আজ থেকে 5 বছর 10 বছর পরে দেখেন তাহলে কিন্তু এটা বাড়তে পারে, ততদিন পর যদি এটা ফ্রিলি অ্যাভেলেবেল থাকে। এবার মুভিং অ্যাভারেজ ফর অল টাইম ফ্রেম, এটাকে আমরা ক্লিক করব, ঠিক আছে। একবার আমরা ক্লিক করলাম, ক্লিক করার ফলে এরকম আমরা বিভিন্ন 4টে লাইন পাবো, ঠিক আছে। এই লাইনগুলোকে কিন্তু আমাদেরকে সেটিংসে গিয়ে নিজেদের মতো কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আগে শিখুন, মুভিং অ্যাভারেজের সেটিংসটা শিখুন। ডবল ক্লিক কোথায় করলাম, এই ইন্ডিকেটারের যে লাইন তার উপরে আমরা একটা ডবল ক্লিক করলাম, ঠিক আছে। ডবল ক্লিক করলে আমরা একটা ইন ডিটেলস মানে অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জিনিসটাকে আগে সেটিংসটাকে আমরা আজকে কিন্তু সবার প্রথমে খুব ভালোভাবে বুঝবো। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে লাইন উইথ, এখানে লাইনের যেটা কতটা থিকনেস আছে সেটা কিন্তু আমরা এখানে একই রাখবো। এটাকে আপনারা চাইলে 2, 3, 4 করতে পারেন, তাহলে লাইনটা আরেকটু থিকনেসটা বাড়বে, ঠিক আছে। লাইনের ব্রেথ বাড়ানোর পরে আমরা কিন্তু এখানে দেখছো কি ইন্ট্রাডে মুভিং অ্যাভারেজ, এখানে বিভিন্ন একটা অপশান আছে, ঠিক আছে। এরপর আমরা দেখছি এখানে ডেইলি মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। এরপর আমরা আরও যদি স্ক্রল করি তাহলে এখানে কি দেখছি উইকলি মুভিং অ্যাভারেজ, তার নিচে যদি স্ক্রল করি তারপরে দেখছি আমরা এখানে মান্থলি মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। এবং তার ভেতরে আরও বেশ কিছু অপশান আছে। এটা কিন্তু মুভিং অ্যাভারেজ ফর অল টাইম ফ্রেমেই পাবো আমরা, কিন্তু যদি একটা জেনারেল একটা মুভিং অ্যাভারেজ যদি আমরা এখান থেকে সিলেক্ট করি তাহলে কিন্তু পাবো না। সেটাতে পাবো না কেন সেটা আমরা একবার সেটিংস থেকে দেখে নিই, তাহলে আরও বেশি। MOVING মুভিং AV মুভিং অ্যাভারেজ, এখানে আপনারা মুভিং অ্যাভারেজ যেটা এখান থেকে তো আরও অনেক আলাদা আলাদা এখান থেকে বানানো আছে, তবে এখান থেকে গিয়ে এক্সপোনেনশিয়াল সাইন EXP এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমরা কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি না, তবে এখান থেকে দেখবেন এখানে শুধুমাত্র মুভিং অ্যাভারেজও কিন্তু লেখা আছে, কিংবা মুভিং অ্যাভারেজ রিবন এটাকেও ইউজ করতে পারেন, তবে এটা মাল্টি টাইম ফ্রেমে কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করবে না, সেই জন্য মুভিং অ্যাভারেজ ফর অল টাইম ফ্রেমটাই কিন্তু আমরা নেব, ঠিক আছে। ডাবল ক্লিক করার পর ইন্ট্রাডে মুভিং অ্যাভারেজের এখানে লেখা আছে কিন্তু 5, 8, 13, ঠিক আছে। প্রথমে আমরা ইন্ট্রাডেটাকে হাইড করব, তারপর আমরা এখানে কি দেখছি যে ইন্ট্রাডেটাকে আমরা এখান থেকে সরিয়ে নিলাম। এরপর ডেইলিতে আমরা গেলাম, ঠিক আছে। আমরা যেহেতু অ্যাজ এ সুইং ট্রেডার মেনলি আমরা ডেইলিতে কাজ করব এবং কালকে আমরা ডেইলিতেই সমস্তটা আলোচনা করেছি, সেহেতু আজকে আমরা আগে ডেইলি সেটিংসটা দেখি, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 10, 21, 50, 200 লেখা আছে, ঠিক আছে। তাহলে আমরা কালকে কী কী দেখেছিলাম যে মেনলি 5, 10, 20, 200 এখানে যেহেতু এগুলো আছে এগুলোর মধ্যে সে যেমন আছে তেমন রেখে দেবো এবং শেষেরটা ডিলিট করে আমরা একটা 5 লিখব, ঠিক আছে। এরপরে এখানে আমরা সেকেন্ড রোতে আমরা অপশান দেখতে পাচ্ছি, কী দেখতে পাচ্ছি SMA, EMA, RMA, VWMA এটা ভলিউম ওয়েটেজ মুভিং অ্যাভারেজ, এবং WMA এটা হলো ওয়েটেড মুভিং অ্যাভারেজ। এখানেও কিন্তু কারেন্ট যে প্রাইস সেখানটাতে সবথেকে বেশি দেখা যায়। তাহলে আমি যেহেতু পার্সোনালি EMA বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ নিয়ে কাজ করি, সেহেতু আমরা এখানে EMA-কে ক্লিক করব, ঠিক আছে, করলাম। বাকিগুলোতেও এটা ইন্ট্রাডেতে আমরা করব না, আমরা এটাকে ডেইলিতে করব, ঠিক আছে। ডেইলি EMA, বাকি এখানে 50টাকেও আমরা EMA করলাম, 200টাকেও কিন্তু আমরা EMA করলাম, ঠিক আছে। এবং 5 যেহেতু আমি আপনাদের বললাম, এতগুলো বোঝার জন্য আমি সমস্তটাকে আমি সরালাম, ঠিক আছে। 5টাকেও আমি EMA করলাম। তারপর আমরা এখানে থার্ড রোতে দেখতে পাচ্ছি যে আর একটা অপশান আছে যে ক্লোজ বেসিসে আমরা নেব নাকি, এখানে মাল্টিপল অপশান আছে। এবার মাল্টিপল অপশানের মধ্যে আমি
প্রথম দিন মুভিং অ্যাভারেজে কী বলেছিলাম যে এখানে এক একজন এক একটা জিনিস নিয়ে ইউজ করতে পারে। যে দাঁড়ান, এখানে আমি এক্সাম্পল হিসাবে দেখাই। 10 মুভিং অ্যাভারেজটিকে আমরা যদি সিলেক্ট করি, এখানে আমরা একটা ব্লু লাইন দেখতে পাচ্ছি। এটাকে আমি একটু ঠিক করে নিই বোঝার জন্য। আই থিঙ্ক এবার বোঝা যাচ্ছে যে এখানে একটা যে স্কাই ব্লু টাইপের যে একটা লাইন আছে, সেটাকে কিন্তু আর দেখবেন ধীরে ধীরে চেঞ্জ হবে। ঠিক আছে, আমি যখন এখান থেকে ক্লোজ থেকে যখন ওপেন করব তখন দেখুন এটা কিন্তু চেঞ্জ হবে। ওপেন করে আমি যখন ওকে করলাম তখন কিন্তু স্লাইডলি চেঞ্জ হয়েছে। কীভাবে বুঝবো যে আমরা ক্লোজ থেকে যখন আমরা ওপেন করব তখন চেঞ্জ হয়েছে কীভাবে? ওকে, এবং আরেকটা যদি আমরা এখানে 10 লিখি, ইএমএ সমস্ত কিছু, এবং ক্লোজটাকে আমরা যদি ক্লিক করি এবং এটাকে যদি আমরা স্টাইলে যাই, গিয়ে এটাকেও যদি আমরা অপেক্ষাকৃত ঠিক করি, দেখুন দুটো লাইন কিন্তু অলমোস্ট এক হলেও বেশ কিছু জায়গা কিন্তু আলাদাভাবে কাজ করেছে। ঠিক আছে, তো ওপেন এবং ক্লোজ কিন্তু আলাদা। ঠিক আছে, এবং এটাকে যদি ওপেনের বদলে আমরা চেঞ্জ করে হাই করি তাহলে কি হবে? দেখুন লাইনটা অনেকটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, হাইয়ের বদলে আমরা যদি লো করি তাহলে এই যে স্কাই ব্লুটা এটা কিন্তু নিচের দিকে চলে এলো। ঠিক আছে, এবং মাঝের যেটা এটাকে নিয়ে কিন্তু আমরা কাজ করবো, এটা কিন্তু ক্লোজ। ঠিক আছে, এরপরে আমরা আরও একটা দুটোকে এক্সপেরিমেন্ট করে দেখি। HLC/3 এটা দেখুন অলমোস্ট একই হবে। এখানে দেখুন কোনো তেমন একটা চেঞ্জ হবে না। HLC/3 এবং ক্লোজ অলমোস্ট একইভাবে প্লেস হয়। ঠিক আছে, এছাড়াও আপনারা নিজেরা নিজেদের মতো বিভিন্ন টেকনিক্যাল অ্যানালিসিস করে কম্বাইন্ড ট্রেডিং ইন্ডিকেটর ইএমএ, এগুলো যেমন ভলিউমের সাথে ভলিউম ইএমএ, এগুলোর সঙ্গে কিন্তু আলাদা আলাদাভাবে আপনারা প্লেস করতে পারেন। ঠিক আছে, এখানে আমরা যখন ভলিউম সম্পর্কে দেখব তখন কিন্তু আমরা এই জিনিসগুলো দেখব। আমরা এখনকার মতো শুধুমাত্র ক্লোজ নেব। ঠিক আছে, ক্লোজ নিলাম এবং 10 ইএমএ ক্লোজ। ওকে, এরপরেরটা আমরা কী নেব? শুধুমাত্র একটাই আমরা নেব প্রথমে দেখার জন্য, ডেইলি ইএমএ 10 ক্লোজ। ঠিক আছে, আমাদের ইএমএ বা মুভিং অ্যাভারেজ কীভাবে কাজ দেয়? আমাদের মুভিং অ্যাভারেজ কাজ দেয় ডায়নামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে। যখন মার্কেট উপরের দিকে যায় তখন মুভিং অ্যাভারেজকে টাচ করে সাপোর্ট নেয় এবং উপরের দিকে যায়, এবং মুভিং অ্যাভারেজ যখন নিচের দিকে আসে, যখন মুভিং অ্যাভারেজ এই যে যখন নিচের দিকে আসে তখন কিন্তু 10 মুভিং অ্যাভারেজকে টাচ করে নিচের দিকে আসে। মুভিং অ্যাভারেজ আসে ডায়নামিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে এবং একটা ট্রেন্ড ইন্ডিকেটর হিসাবে কাজ করে। ট্রেন্ড ইন্ডিকেটর হিসাবে কীভাবে কাজ করে? একটা মার্কেট ওপর দিকে উঠছে এবং মুভিং অ্যাভারেজও কিন্তু ওপর দিকে উঠছে, তার মানে কি সেই ট্রেন্ডের মধ্যে একটা স্ট্রেংথ আছে। মার্কেট নিচের দিকে যখন নামছে এবং মুভিং অ্যাভারেজও নিচের দিকে নামছে, তার মানে কি সেই ট্রেন্ডের মধ্যে বা ডাউন ট্রেন্ডের মধ্যে একটা স্ট্রেংথ আছে। সেই ট্রেন্ডের মধ্যে কতটা স্ট্রেংথ আছে সেটা দেখার জন্যই কিন্তু আমরা মুভিং অ্যাভারেজ ইউজ করি। এবার শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ যেমন 10, 20 এগুলো আমাদের ছোট টাইম ফ্রেমের স্ট্রেংথ বোঝাতে সাহায্য করে। যেমন 5 মুভিং অ্যাভারেজ একদম মাইক্রো টাইম ফ্রেমে, মানে একদম শর্ট টার্ম 1 দিন 2 দিন 3 দিনের ট্রেন্ড আইডেন্টিফিকেশানে কাজ করে। যেমন সেটাও আমরা দেখব আগে। তারপর 10 মুভিং অ্যাভারেজ যেটা আমাদের সুইং ট্রেডিংয়ের জন্য হেল্প করে। 20 মুভিং অ্যাভারেজও আমাদের সুইং ট্রেডিংয়ের জন্য হেল্প করে। এবার দেখুন 10 এটা প্লেস আছে। এবার আমরা 10 মুভিং অ্যাভারেজকে দেখুন, এই যে এখানে মার্কেট যখন কন্টিনিউয়াসলি এই 25,500 থেকে নেমে কোথায় এসেছিলো? 25,000-25,000-এ এসছে। তারপরে যখন উপরে উঠেছে তখন 10 মুভিং অ্যাভারেজকে টাচ করে কিন্তু আবার নিচের দিকে এসছে। তারপরে যখন আবার উঠেছে তখন ব্রেক করেছে। ঠিক আছে, এবার ব্রেক করে কোথায় গেছে সেটাকে আমাদের দেখার জন্য আগের যে সাব রেজিস্ট্যান্স লেভেল ছিল সেখানে গেছে। ঠিক আছে, এবার 10 মুভিং অ্যাভারেজ কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করে। ঠিক আছে, প্রাইস অ্যাকশন সবার ওপরে,
ঠিক আছে, প্রাইস অ্যাকশানের ওপরে কিছু নেই, কিন্তু প্রাইস অ্যাকশানকে সাপোর্ট করার জন্য এবং ট্রেন্ড ইন্ডিকেটর হিসাবে বেস্ট কাজ করে যেটা, সেটা হলো মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, তারপর মার্কেট আমরা দেখছি ধীরে ধীরে নিচের দিকে নেমে এসছে। ওকে, ডান। এরপর যখন মার্কেট 25,200 থেকে নেমে এই 24,600-তে এলো, তারপরেও কিন্তু আবার কিন্তু মুভিং অ্যাভারেজের কাছেই রেজিস্ট্যান্স নিয়েছে। এটা আমরা দেখছি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখি, আপ ট্রেন্ডে যখন মার্কেট এখান থেকে আমাদের যখন মুভিং অ্যাভারেজকে ব্রিজ করলো 24,900, সেখান থেকে 25,300-তে গেল, তারপর কিন্তু ডাউন নিচে এসে 25,100 এখানে মুভিং অ্যাভারেজ প্লেস আছে এবং এখানে এসে কিন্তু একটা সাপোর্ট নিল। ঠিক আছে, এবার এটা যদি ব্রেক করে নিচের দিকে নামতো তখন কিন্তু এটা আবার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতো। এবার সেই জিনিসগুলো আছে। এবার আমি যেটা সবার আগে বলছিলাম যে মুভিং অ্যাভারেজ সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, এবং দ্বিতীয়ত মুভিং অ্যাভারেজ ক্রস ওভার হিসাবে কিন্তু খুব ভালো কাজ করে। মুভিং অ্যাভারেজের যে যখন ক্রস হয় তখন কিন্তু একটা ট্রেন্ডের যে চেঞ্জ সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। দেখুন, যদি আমরা এখানে এক্সাম্পল নিই কিংবা যে কোনো জায়গায় যদি আমরা এক্সাম্পল নিই, তাহলে কিন্তু মুভিং অ্যাভারেজ যখন ক্রস হয় তারপর থেকে কিন্তু একটা ট্রেন্ডের একটা চেঞ্জ কিন্তু আমরা দেখতে পারি। এখানে যেমন আমাদের 10 মুভিং অ্যাভারেজের ওপরে গিয়ে যখন ক্লোজ করলো, তখন কি আমাদের একটা যে ডাউন ট্রেন্ড, যেটা আমাদের কন্টিনিউয়াসলি নিচের দিকে মার্কেট আসছিল, মার্কেট যখন কন্টিনিউয়াসলি নিচের দিকে আসছিল, সেই ট্রেন্ডটার কনফার্মেশন চেঞ্জের একটা আমরা পাই প্রাইস অ্যাকশন থেকে। যেখান থেকে আমাদের এখানে এই যে 5টা, এটাকেও একটা টাইপ অফ অ্যাডভান্স মর্নিং স্টার বলা যেতে পারে। এটা কিন্তু মর্নিং স্টারে নয়, এখানে কিন্তু এই নিচের যে ক্যান্ডেল, এই দুটোকে কিন্তু ডোজি হওয়া প্রয়োজন ছিল, কিন্তু যেহেতু নয়, যেহেতু এই যে 4টি ক্যান্ডেল মিলিয়ে কিন্তু একটা টাইপ অফ অ্যাডভান্স মর্নিং স্টার টাইপ ক্যান্ডেল। কিন্তু এরপর যখন 10 ডিএমআকে যখন ক্রস করে উপরের দিকে ক্লোজ করলো, তখন কিন্তু আমাদের একটা কনফার্মেশন এলো কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড চেঞ্জ করে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডের দিকে যেতে পারে। ঠিক আছে, এবার যখনই এটা করে তখন কিন্তু মার্কেটে একটা আমরা ট্রেন্ড দেখতে পারি, এবং সেটা আপনারা যে কোনো জায়গায় দেখতে পারেন। এখানে যখন ব্রিজ করলো তখন 10 ডিএমআর নিচে যখন ক্রস করলো, তারপরে আমরা 25,700 থেকে নিচে এসে 25,300, অলমোস্ট 400 পয়েন্টের একটা আমরা কিন্তু মুভ দেখতে পেলাম। তার আগেও দেখি আমরা 10 ডেমারকে যখন ক্রস করে এলো 24,700 থেকে আমরা ডাইরেক্ট একটা মুভ পেলাম। এখানে কিন্তু মুভিং অ্যাভারেজের নিচে কোথাও ক্লোজ করেনি, ক্লোজিং বেসিস আমরা অবশ্যই দেখব। সেখানেও কিন্তু আমরা 25,400 পর্যন্ত দেখলাম। এখানেও একটা 700 পয়েন্টের মুভ। এখানে যখন ক্লোজিং বেসিসে ক্লোজ করলো যে 25,700, সেখানেও কিন্তু তারপরে আরও 300 পয়েন্টের একটা মুভ দেখলাম, কিন্তু এখানে আমরা ট্রেড করতে পারবো না, কারণ এখানে আমরা স্টপ লস পাবো না। ঠিক আছে, এখানে যেমন একটা গ্যাপ আপ ওপেন হলো এবং মুভিং অ্যাভারেজের অনেকটা উপরে গেল, এখানে আমরা কিন্তু ট্রেডিং সেট আপ পাবো না, শুধুমাত্র মুভিং অ্যাভারেজের বেসে অন্য কোনো ট্রেডিং সেট আপ পেতে পারি, কিন্তু মুভিং অ্যাভারেজ থেকে কিন্তু পাবো না। এখানে দেখুন সেম জিনিস এলো কন্টিনিউয়াসলি, এখানে আবার মুভিং অ্যাভারেজ ক্রস করলো। মুভিং অ্যাভারেজ ক্রস করা মানে কি, আমরা একটু আগেই বললাম যে একটা ট্রেন্ড চেঞ্জ হওয়ার ইন্ডিকেশান পেলাম, কিন্তু এখান থেকে ট্রেন্ডটা চেঞ্জ হলো না। তার মানে কি, মুভিং কোনো কিছু টেকনিক্যাল অ্যানালিসিসে এমন কিছু নেই যেটা 100% কাজ করে। তখন আমাদের বাঁচাবে কি, তখন বাঁচাবে আমাদের এক্সপিরিয়েন্স, কমন সেন্স এবং স্টপ লস। ঠিক আছে, আমাদের এক্সপিরিয়েন্স আমাদেরকে বাঁচাবে যে আর কোথায় শুধুমাত্র মুভিং অ্যাভারেজ থেকে ট্রেড করছি মানে আমরা শুধু ব্লাইন্ডলি মুভিং অ্যাভারেজ থেকে ট্রেড করব না। প্রাইস অ্যাকশন সবার আগে, প্রাইস অ্যাকশন ইজ দ্য মাদার অফ টেকনিক্যাল অ্যানালিসিস। প্রাইস অ্যান্ড ভলিউম অ্যাকশন, সেই প্রাইস অ্যাকশনটাকে আমরা দেখব। প্রাইস অ্যাকশন এবং মুভিং অ্যাভারেজের সব হেল্প নিয়ে আমরা কিন্তু ট্রেড করব। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের সেইভাবে কিন্তু হেল্প করেনি। এরপরে মুভিং অ্যাভারেজের এই দুটো তো আমরা একটা প্লাস পয়েন্ট দেখলাম যে মুভিং অ্যাভারেজ ডায়নামিক সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে প্রথমত, দ্বিতীয়ত মুভিং অ্যাভারেজ ট্রেন্ড ইন্ডিকেট করতে কাজ করে, এবং তৃতীয়ত আমরা দেখলাম যে মুভিং অ্যাভারেজ ক্রস ওভার বা মুভিং অ্যাভারেজকে যখন ক্রস করে, মুভিং অ্যাভারেজের ক্রস ওভার দু রকমের হয়। একটা হলো মুভিং অ্যাভারেজের সাথে প্রাইসের ক্রস ওভার, আর একটা হয় মুভিং অ্যাভারেজের সাথে মুভিং অ্যাভারেজের ক্রস ওভার, সেটাকে গোল্ডেন ক্রস ওভার, তারপর ডেথ ক্রস ওভার, এই দুটো বলা হয়। ঠিক আছে, এগুলো আমরা আর
এই ক্লাসে কিংবা নেক্সট ক্লাসে ধীরে ধীরে শিখব। কিন্তু মুভিং অ্যাভারেজ কখন কাজ করে না সেটাও কিন্তু আমাদের জানতে হবে। মুভিং অ্যাভারেজ কখন কাজ করে না? মুভিং অ্যাভারেজ চপি মার্কেট বা সাইডওয়েজ মার্কেটে কিন্তু মুভিং অ্যাভারেজ কাজ করে না, ঠিক আছে? এটা কিন্তু মুভিং অ্যাভারেজের উইকনেস। মুভিং অ্যাভারেজ কিন্তু কোনো রকম চপি মার্কেটে বা সাইডওয়েজ মার্কেটে কাজ করে না, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের মাল্টিপল টাইম স্টপ লস হিট হবে, ঠিক আছে? আপসাইড ডাউন সাইড বোথ সাইডেই। যদি মার্কেট একটা সাইডওয়েজ বা চপিনেসের দিকে যায় তাহলে কিন্তু মুভিং অ্যাভারেজে এখানে কি দেখছি, একবার ডাউন সাইড ব্রেক দেখছি, একবার আপ সাইড ব্রেক দেখছি, ডাউন সাইড ব্রেক দেখছি, আপ সাইড ব্রেক দেখছি। এরকম যখন একটা সাইডওয়েজ বা চপি মার্কেট হবে তখন আমরা একটা রেঞ্জ বানিয়ে নেব। সেই রেঞ্জে যখন ব্রেক করবে তার জন্য কিন্তু আমরা ওয়েট করব, তখন কিন্তু আমরা মুভিং অ্যাভারেজ থেকে ট্রেড করব না, ঠিক আছে? ক্লিয়ার? এখানে যখন কন্টিনিউয়াসলি আমরা বড় ফলটা দেখেছিলাম সেপ্টেম্বর 2024 থেকে শুরু করে মার্চ 2025 পর্যন্ত, সেখানে কিন্তু 10 মুভিং অ্যাভারেজকে দেখেছি খুব সুন্দরভাবে কাজ করেছে, ঠিক আছে? 10 মুভিং অ্যাভারেজকে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করেছে। ম্যাক্সিমাম টাইম 10 মুভিং অ্যাভারেজকে কিন্তু করেছে এবং কিছু কিছু টাইম আমাদের 20 মুভিং অ্যাভারেজকে করেছে। এবার 10 মুভিং অ্যাভারেজের তিনটে দিক আমরা দেখলাম যে কখন কাজ করে এবং কখন কাজ করে না, স্ট্রেংথ এবং উইকনেস কী। এবার আমি আরেকটা জিনিসকে এবার ইন্ট্রোডিউস করতে চলেছি আপনাদের কাছে, সেটা হলো মুভিং অ্যাভারেজের সঙ্গে মুভিং অ্যাভারেজের ক্রস ওভার এবং মাল্টি মুভিং অ্যাভারেজের ইউজ, ঠিক আছে? 10-এর সাথে আমরা কি ইউজ করব? 20 ইউজ করব, ঠিক আছে? ইএমএ ক্লোজ, আমরা কিন্তু দুটোই আমরা ক্লোজ নেব, ঠিক আছে? কালার, ঠিক আছে, আমরা যদি বোঝার জন্য একটু আমরা ডিপ কালার নেওয়া যেতে পারে বা পিঙ্ক নিলাম, ঠিক আছে? এক সেকেন্ড, এটাকে আমি ব্লু নিই, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে, আমার বোঝাতেও আরও বেশি সুবিধা হবে। স্কাই ব্লু থেকে ডিপ ব্লু, এটা বুঝতে বেশি সুবিধা হয়। এটাকে পিঙ্ক আছে, পিঙ্ক, ঠিক আছে। এটাকে রেডও নেওয়া যেতে পারে, এটা পিঙ্ক, পিঙ্ক লাইন এবং ব্লু লাইন, ঠিক আছে? বোঝা যাচ্ছে? প্রাইসের সঙ্গে তো এটা মিক্স হবে, প্রাইসের সাথে একটা মিক্স হওয়ার একটা প্রবাবিলিটি থেকে যাচ্ছে, হ্যাঁ? তো পিঙ্ক লাইনটাকে আমরা ব্লু লাইনটাকে চেঞ্জ করে আগে যেটা ছিল সেটাই করি, স্কাই ব্লুটাই আমরা করে নিলাম, তাহলে আমাদের আর লাইনের সাথে মিক্স হবে না, ঠিক আছে? এবার আমি যেটা আলোচনা করছিলাম যে মুভিং অ্যাভারেজের সাথে মুভিং অ্যাভারেজের ক্রস ওভার, আমাদের ওপরেরটা হলো 10 মুভিং অ্যাভারেজ যেটা হলো স্কাই ব্লু কালারের, এবং নিচেরটা মানে যেটা পিঙ্ক লাইন সেটা হলো কিন্তু 20 মুভিং অ্যাভারেজ, ঠিক আছে? ডেইলি, ওকে, ক্লিয়ার? আমরা দুটো মুভিং অ্যাভারেজ কেন নেব? দুটো মুভিং অ্যাভারেজ নেব ডাবল কনফার্মেশনের জন্য। আমরা যেমন ডবল সিকিউরিটি আমরা যেমন এখন সমস্ত অ্যাপ্লিকেশানে বা সমস্ত জায়গায় লাগাই 2 ফ্যাক্টর সিকিউরিটি, এখানেও ঠিক তাই। মুভিং অ্যাভারেজ দুটো নেওয়ার কারণ হলো আমাদের এখানে 2 ফ্যাক্টর সিকিউরিটি এখানে কাজ করে, এবং 2 ফ্যাক্টর সিকিউরিটি সবথেকে বড়োভাবে ইম্পর্ট্যান্ট কাজ করে হলো ক্রস ওভার। ক্রস ওভার মানে একটা মুভিং অ্যাভারেজ যখন অপর একটা মুভিং অ্যাভারেজকে ক্রস করছে সেটাকে বলা হয় ক্রস ওভার, ঠিক আছে? এই জায়গাটাকে কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে দেখবেন। এখানে কি হচ্ছে, ব্লু লাইনটা রেড লাইনের ওপর দিকে ক্রস হচ্ছে, ব্লু লাইনটা রেড লাইনের ওপর দিকে ক্রস হচ্ছে। তারপরে আমি এখানে আসছি মানে নেগেটিভ বা বেয়ারিশ ক্রস ওভারের দিকে আমি আসছি। আগে আমি বুলিশ ক্রস ওভারটা বলি। যখন যেটা শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ লং টার্ম মুভিং অ্যাভারেজকে নিচে থেকে ওপর দিকে ক্রস করবে, শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ, মন দিয়ে শুনুন বা লিখে নিন, শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ যখন লং টার্ম মুভিং অ্যাভারেজকে নিচে থেকে ওপর দিকে ক্রস করবে, দ্যাট ইজ কল্ড বুলিশ ক্রস ওভার, ঠিক আছে? এবং অপর দিকে যখন শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ লং টার্ম মুভিং অ্যাভারেজকে ওপর থেকে নিচের দিকে ক্রস করবে, ওপর থেকে নিচের দিকে ক্রস করবে, দ্যাট ইজ কল্ড বেয়ারিশ ক্রস ওভার, ঠিক আছে? যদি নিচে থেকে ওপর দিকে ক্রস করে তাহলে হবে বুলিশ ক্রস ওভার, যদি ওপর থেকে নিচের দিকে যদি ক্রস করে তাহলে হবে সেটা কি বেয়ারিশ ক্রস ওভার। ক্রস ওভার কেন ইম্পর্টেন্ট?
ক্রস ওভারের পর জেনারেলি একটা আমরা স্ট্রং র্যালি পাই, ঠিক আছে। ক্রস ওভার মানে কি ডবল কনফার্মেশন, যে 10 মুভিং অ্যাভারেজ তো ওপরে আছে, 20 মুভিং অ্যাভারেজও ওপর দিকে আছে এবং 20-র ওপরে 10 আছে, দ্যাট ইজ দ্য ডবল কনফার্মেশন, ঠিক আছে। 20 মুভিং অ্যাভারেজ আছে, প্রাইস কোথায় আছে, 20-এর ওপরে আছে এবং 10-এর ওপরেও আছে, ঠিক আছে, সেটা হলো একটা কনফার্মেশন। এবং 10 মুভিং অ্যাভারেজ 20 মুভিং অ্যাভারেজের ওপরে আছে, ভালো করে বুঝুন। প্রাইস দুটো মুভিং অ্যাভারেজের ওপরেই আছে এবং শর্টার টার্ম মুভিং অ্যাভারেজ বা 10 মুভিং অ্যাভারেজ সেটাও 20 মুভিং অ্যাভারেজের ওপরে আছে। এটা কি হলো, আমরা একটা ডবল কনফার্মেশন পেলাম। একটা মুভিং অ্যাভারেজ শুধুমাত্র যদি আমরা নিই তাহলে আমরা সেখান থেকে একটা প্রাইস কনফার্মেশন পাচ্ছি, কিন্তু যখন আমরা দুটো মুভিং অ্যাভারেজ নেব এবং ডাবল কনফার্মেশন পাবো তাহলে সেখানে কিন্তু মার্কেটের স্ট্রেংথটা আরও বেড়ে যায়, ঠিক আছে। এখানে যেমন আমরা দেখছি যখন আমরা একটা বুলিশ ক্রস ওভার পেলাম, ঠিক আছে, বুলিশ ক্রস ওভার পাওয়ার পর প্রাইসকে এখানে আমরা প্রাইস অ্যাকশন দেখে যদি আমরা রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী বাই করি, আমরা কিন্তু একটা 25,000 থেকে 26,000 মোটামুটি 1,000 পয়েন্টের একটা র্যালি পেলাম, ঠিক আছে। এরপরে এখনও পর্যন্ত কিন্তু একবার যে এখানে বুলিশ ক্রস ওভার যে আমরা পেয়েছি তারপর থেকে এখনও পর্যন্ত কিন্তু আমরা কোনো বেয়ারিশ ক্রস ওভার পাইনি, ঠিক আছে। এবার যদি কেউ পজিশনাল ট্রেডার হয় এবং ক্রস ওভার দেখে যদি ট্রেড করে তাহলে সে কিন্তু এখনও তার প্রাইসটা হোল্ড থাকবে এবং এইভাবে ক্রস ওভার দেখে কিন্তু অনেক বড় বড় র্যালিকে কিন্তু ক্যাচ করা যায়, ঠিক আছে, অনেক বড় র্যালিকে কিন্তু ক্যাচ করা যায় এবং তার জন্য কিন্তু পেশেন্স দরকার হয়। এমন না যে আপনি ইন্ট্রাডে ট্রেডার বা ইন্ট্রাডে ট্রেডারের ক্ষেত্রেও কিন্তু ইন্ট্রাডেতে ক্রস ওভার কাজ করে, কিন্তু আপনি যদি সুইং বা পজিশনাল ট্রেডার হন, সুইং ট্রেডারের কিন্তু ক্রস ওভার খুব একটা ভালো কাজ করে না ডেলি চার্টে। আপনি যদি মেনলি পজিশনাল ট্রেডার হন, যে 10-20-র আমি একটা ক্রস নিয়ে যদি আমি কাজ করছি বা 5 এবং 20-র একটা ক্রস ওভার নিয়ে কাজ করছি, 5-20-র ক্রস ওভার খুব ভালো কাজ করে, 5-20-র একটা ক্রস ওভার নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে সেটা কিন্তু আপনাকে অনেক বড় একটা র্যালিকে হোল্ড করতে কিন্তু আপনাকে হেল্প করবে, ঠিক আছে। এখানে যদি 10-20 হোল্ড করি তাহলে কিন্তু এখনও পর্যন্ত আমরা যেটা বাই হয়েছিল এই মোটামুটি 24,900 থেকে 25,000-এর জন্য, সেটা কিন্তু এই 26,033 এখনও কিন্তু কন্টিনিউ হচ্ছে। এটা কি সব সময় হবে? কোনোভাবেই হবে না সব সময়। এখানে দেখুন ঠিক আগেই একটা এখানে যেমন একটা সাকসেসের এক্সাম্পল দেখালাম, তেমনই একটা আমি ফেলিওরের এক্সাম্পলও দেখাচ্ছি, বা টাইপ অফ ফেলিওর, কাইন্ড অফ ফেলিওর বলা যেতে পারে মুভিং অ্যাভারেজের। মুভিং অ্যাভারেজ আমি কখন কাজ করবে না বলেছিলাম? মুভিং অ্যাভারেজ আমাদের চপি মার্কেটে কিন্তু কাজ করবে না, এটা কিন্তু আমাদের টাইপ অফ চপি মার্কেটই ছিল। চপি মার্কেট বুঝবো কীভাবে? এখানে একটা কোশ্চেন আসতে পারে। এই দেখুন মোটামুটি একটা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু কাজ করেছে, মানে এখানে ভলেটাইল প্রাইস রেঞ্জ, এখানে যেমন কি একটা ছোট্ট একটা রেঞ্জের মধ্যে কাজ করে, এখানে কিন্তু একটা ব্রডার রেঞ্জের মধ্যে কাজ করেছে। এরকম রেঞ্জের মধ্যে কিন্তু মুভিং অ্যাভারেজের ক্রস ওভার কিন্তু খুব একটা ভালোভাবে কাজ করে না। এখানে কিন্তু আপনাকে মাল্টিপল টাইম এন্ট্রি এক্সিট দেবে, ঠিক আছে। কিন্তু যদি আপনি প্রতিটা ক্রস ওভারকে নিয়ে যদি কাজ করতে পারেন বা 10-20-র ক্রস ওভার কিংবা 10-50-র ক্রস ওভার নিয়ে যদি আপনি কাজ করেন, 10-50 বা 5-20 এবং 20 এই দুটো ক্রস ওভার নিয়ে যদি আপনি কাজ করেন বা 10 এবং 20 নিয়েও কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় বড় র্যালি কিন্তু ধরতে পারবেন, ঠিক আছে। র্যালি বা একটা বড় আপ মুভ ধরার কিন্তু এটা একটা কৌশল, যে মুভিং অ্যাভারেজ ক্রস ওভার দেখে কাজ করা। ওকে, এর সাথে আমরা আরেকটা জিনিস দেখে আজকের মতো ক্লাস শেষ করব এবং পরের দিন আরেকটু ইন ডিটেলসে এখান থেকে আরও কন্টিনিউ করব। না, আজকের মতো ক্লাস এখানেই শেষ করি, 1/2 আওয়ার ক্লাস হয়ে গেছে। তো আজকে 10 এবং 20 মুভিং অ্যাভারেজটা দেখলাম, পরের দিন আমরা 50, 200 এই ধরনের মুভিং অ্যাভারেজগুলোকে নিয়েও আলোচনা করব, ঠিক আছে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটা যেহেতু কন্টিনিউয়াস ক্লাস, আশা করব যারা এত দূর দেখেছেন তারা নেক্সট ক্লাসও কন্টিনিউ করবেন, ঠিক আছে। বাই।
যারা এতদূর দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব না করলেও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনারা কমেন্ট করলে আমি তবেই জানতে পারবো যে আপনারা বুঝতে পারছেন কি পারছেন না, বুঝতে পারলেও কীভাবে বুঝতে পারছেন। ঠিক আছে, বাই।